প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রথম বর্ষের যে ক্লাস নিচ্ছিলাম আমি তার ধারাবাহিকতায় আজকে তোমাদের ল্যাটিন রুট এন্ড ল্যাটিন ভেক্টরের দ্বিতীয় ক্লাস, এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাস। এর আগে অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো হয়েছে। এই চ্যাপ্টারটা গত ক্লাসে আমরা দেখেছিলাম ডেফিনিশন এবং ম্যাথ। আজকে দেখব এই রিলেটেড থিওরাম গুলো আমরা দেখব। তাহলে আমরা আমাদের ইয়েতে চলে যাই, হ্যাঁ, যে টপিকসে চলে যাই, যে থিওরাম গুলো আমরা কিভাবে শিখব। থিওরাম গুলো কিভাবে শিখব এখন আমরা দেখব যে এখানে কি থিওরাম গুলো আছে। এর আগে আমরা যে বিভিন্ন চ্যাপ্টারের থিওরাম গুলো পড়েছিলাম সেখানে তোমরা দেখেছো যে আসলে প্রপার্টিজ গুলো এক একটা থিওরেম। বিভিন্ন টপিকসের যে প্রপার্টিজ গুলো আছে, যেমন র্যাঙ্কের প্রপার্টিজ গুলো এক একটা থিওরেম। তাহলে আজকে আমরা দেখব ল্যাটিন রুটস এন্ড ল্যাটিন ভেক্টর অর ক্যারেক্টারিস্টিক্স রুটস এন্ড ক্যারেক্টারিস্টিক্স ভেক্টরের থিওরেম গুলো। তাহলে দেখো প্রথম থিওরেমটা কি, ল্যাটিন রুটস অফ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল রিয়েল। মানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের যতগুলো রিয়েল রুট থাকবে, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের যতগুলো রুট থাকবে সবগুলো রিয়েল। তাহলে আমরা এটা প্রমাণটা কিভাবে করব? তাহলে আমরা ধরলাম, let us suppose that lambda and lambda bar are two complex conjugate roots. তাহলে আমরা ধরে নিলাম রুটটা কমপ্লেক্স কনজুগেট। আমরা প্রমাণ করব যে এটা কমপ্লেক্স কনজুগেট না, এটা আসলে রিয়েল। এই দুটো হচ্ছে একটা ল্যামডা, একটা ল্যামডা বার, আর এর করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক্স বা ল্যাটিন ভেক্টর গুলো হচ্ছে x and x bar আর the corresponding Latin vectors of a real symmetric matrix A. Real symmetric matrix বলা আছে, সেই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা A। তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক্স রুট ইকুয়েশন অনুযায়ী ax equal to lambda x, যেহেতু দুইটা রুট, আর একটা হলো ax bar equal to lambda x bar। গত ক্লাসে যে আমরা অঙ্ক করেছি তোমরা দেখেছো যে প্রত্যেকটা রুটের এগেইনস্টে আমরা একটা করে ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর পাই। তাহলে আমাদের যদি দুইটা রুট হয় ল্যামডা এবং ল্যামডা বার, ল্যামডার এগেইনস্টে ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর হচ্ছে x এবং ল্যামডা বারের এগেইনস্টে ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর হচ্ছে x বার। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেলাম, ax equal to lambda x and ax bar equal to lambda x bar। তাহলে এইটাকে প্রথম ইকুয়েশনটাকে আমি x বার ট্রান্সপোজ দিয়ে p মাল্টিপ্লাই করলাম উভয় পাশে, x বার ট্রান্সপোজ ax আর ল্যামডা x বার ট্রান্সপোজ x। তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রি মাল্টিপ্লিকেশন এটা সামনে আসলো বা এটা পরে আসলো কেন? ল্যামডা একটা কি, এটা একটা ইন্টিজার ভ্যালু, এটা একটা ইন্টিজার ভ্যালু, এটা নির্দিষ্ট মান। তোমরা জানো যে কোনো কনস্ট্যান্ট দিয়ে বা যে কোনো ভ্যালু দিয়ে কোনো ভেক্টর বা কোনো ইকুয়েশন কোনো ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেটা সামনে আসে, সেই ইয়েতেই ল্যামডাটা সামনে আসছে x বার ট্রান্সপোজ x বার। আবার সেকেন্ড ইকুয়েশনকে x ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম, x ট্রান্সপোজ a x বার। সিমিলারলি ল্যামডা বার x ট্রান্সপোজ, ল্যামডা বার যেহেতু একটা ইন্টিজার এটা সামনে আসলো x ট্রান্সপোজ x বার। এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। আমাদের সিন্স A is a symmetric matrix, এটাকে বলেই দেওয়া আছে আমাদের এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে A ট্রান্সপোজ ইকুয়াল টু A, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী। এখন টেকিং ট্রান্সপোজ ইন ইকুয়েশন 2, এই ইকুয়েশন 2 তে আমি ট্রান্সপোজ নেব। তাহলে উভয় পাশেই ট্রান্সপোজ নিলাম, উভয় পাশে আমরা ট্রান্সপোজ নিলাম। ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী কি, ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী আমরা কি পাবো, যে ট্রান্সপোজ নিলাম উভয় পাশে ট্রান্সপোজ নিলাম, তাহলে কি a b ট্রান্সপোজ ইকুয়াল টু b ট্রান্সপোজ a ট্রান্সপোজ। সিমিলারলি a b c ট্রান্সপোজ ইকুয়াল টু c ট্রান্সপোজ ইনটু b ট্রান্সপোজ a ট্রান্সপোজ।
তাহলে লাস্টেরটা আগে আসবে, এক্স বার ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এটা আসবে এক্স ট্রান্সপোজ ট্রান্সপোজ। তাহলে দুইবার ট্রান্সপোজ নিলে আবার সেই ম্যাট্রিক্সই বা সেই ভেক্টরই চলে আসে। তাহলে এক্স ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, সেরকম এক্স এর উপর দুইবার ট্রান্সপোজ হয়, এটা হয়ে গেল এক্স। আর ল্যামডা বার যেহেতু একটা, আমি কি বলেছিলাম ইন্টিজার ভ্যালু, এটা ট্রান্সপোজ নেওয়া না নেওয়া একই কথা, সেটাই থাকবে এটা। আর এক্স বার ট্রান্সপোজটা আগে আসলো, তারপরে আবার এক্স ট্রান্সপোজ ট্রান্সপোজ হয়ে গেল এক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স বার ট্রান্সপোজ এ এক্স, আর এর পাশে যা ছিল তাই। এখন দেখো ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 3, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3 লেফট হ্যান্ড সাইডটা একই, এক্স বার ট্রান্সপোজ এ এক্স, এক্স বার ট্রান্সপোজ এ এক্স। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লিখতে পারি, তা সেটাই বলা হয়েছে এখানে। কম্পেয়ারিং ইকুয়েশন 1 এন্ড 3 উই গেট এই রাইট হ্যান্ড সাইড ল্যামডা এক্স বার ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু ল্যামডা বার এক্স বার ট্রান্সপোজ এক্স। তাহলে এটাতে আমরা কি করলাম, এটা এর পাশে নিয়ে আসলে এই সাইড 0 হয়ে গেল, এক্স বার ট্রান্সপোজ এক্স বার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকবে, এক্স বার ট্রান্সপোজ এক্স যদি কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকবে এটা, এক্স বার ট্রান্সপোজ এক্স কমন নিলে ল্যামডা মাইনাস ল্যামডা বার ইকুয়াল টু 0। তাহলে আমরা যে ক্যারেক্টারিস্টিক রুটস এন্ড ভেক্টরের ডেফিনিশন পড়েছি, সেখানে আমরা কি পড়েছি যে ল্যাটেন্ট ভেক্টরটা সবসময় নন জিরো ভেক্টর, ল্যাটেন্ট ভেক্টর এক্স যেটাই ধরি বা এক্স বার, সেটা হচ্ছে কি নন জিরো ভেক্টর, ডেফিনিশনের মধ্যেই আছে। তাহলে এখানে এক্স বার ট্রান্সপোজ জিরো না, এক্স ট্রান্সপোজও জিরো না, দুইটা আলাদা আলাদা ভেক্টর, একটা হলো এক্স বার আর একটা হলো এক্স, সরি এক্স বার ট্রান্সপোজ না, এক্স এক্স জিরো না হলে এক্স ট্রান্সপোজও জিরো হবে না। তাহলে এক্স বারটাও জিরো না, এক্সটাও জিরো না, কারণ দুইটা ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর ধরছিলাম, একটা ল্যামডা রুটের এগেনিস্টে এক্স এবং ল্যামডা বার রুটের এগেনিস্টে হচ্ছে এক্স বার, দুইটা ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর ছিল, এগুলো জিরো না। ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর বা ল্যাটেন্ট ভেক্টরের ডেফিনিশন অনুযায়ী এটা জিরো না, যেহেতু দুইটার গুণফল জিরো না, জিরো, এইটা জিরো না, অতএব এটা অবশ্যই জিরো। তার মানে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বার, দুইটা রুট আমরা আলাদা ধরেছিলাম কিন্তু যেটা আসলে সমান। আমরা শুরুতেই ধরেছিলাম যে কমপ্লেক্স কনজুগেট রুট, তাহলে আমরা ল্যামডা ধরলাম, এ হচ্ছে মনে করো একটা রিয়েল নাম্বার, এটা একটা ইমাজিনারি নাম্বার, এই দুটোর সমন্বয়ে এটাকে আমরা একটা কমপ্লেক্স কনজুগেট রুট ল্যামডা, এটা a মাইনাস আই বি, এ হচ্ছে একটা রিয়েল নাম্বার আর এটা হলো একটা, তোমরা জানো আই একটা ইমাজিনারি নাম্বার। তাহলে এইটা ইকুয়াল টু, এটা হচ্ছে ল্যামডার মান, এটা ল্যামডা বারের মান ধরলাম কমপ্লেক্স কনজুগেট। কিন্তু আমরা একটু আগে পেলাম কি ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বার, তাহলে a প্লাস ib ইকুয়াল টু a মাইনাস i, তাহলে 2ib ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। তার মানে আমাদের রুটের যে ক্যারেক্টারিস্টিক্স, রুটের যে এই পার্টটা ইমাজিনারি পার্টটা 0 হয়ে গেল, তার মানে ল্যামডা ইকুয়াল টু আসলো তাহলে আমাদের a, ল্যামডা বার ইকুয়াল টু a। এটা কি, যেহেতু আমাদের ইমাজিনারি পার্টটা আমাদের 0 হয়ে গেছে, তার মানে এটা রিয়েল নাম্বার, তাহলে আমরা বলতে পারছি which is real number, এটা কি রিয়েল নাম্বার। Thus the latent root of a real symmetric matrix are all real। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর প্রপার্টি এবং 1 নম্বর প্রপার্টির প্রমাণ। 2 নম্বর প্রপার্টিটা কি বলা আছে এখানে দেখো, if lambda is a characteristics roots of a, ল্যামডা যদি এ একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স রুট হয়, তাহলে ল্যামডা টু দি পাওয়ার কে ইজ এ ক্যারেক্টারিস্টিক্স রুটস অফ এ টু দি পাওয়ার কে, where কে ইজ অ্যান ইন্টিজার, যেখানে কে একটা ইন্টিজার। তাহলে দেখো এখানে কি, আমরা ক্যারেক্টারিস্টিক রুটস এর ইকুয়েশনের সংজ্ঞা অনুযায়ী ax ইকুয়াল টু ল্যামডা এক্স, তাহলে আমরা উভয় পাশে যদি a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হবে a স্কয়ার আর এটা কি হবে ল্যামডা ax, এটা হবে a স্কয়ার x, এটা হবে ল্যামডা ax। তাহলে এখানে
ax ইকুয়াল টু আবার যদি ল্যামডা x বসাই তাহলে ল্যামডা ইনটু ল্যামডা x, তাহলে কি হলো ল্যামডা স্কয়ার x। তাহলে আমাদের কি বের হলো a স্কয়ার x ইকুয়াল টু ল্যামডা স্কয়ার x। সিমিলারলি আমি যদি করি a কিউব x, আবার এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলাম উভয় পাশে, তাহলে কি আসবে a কিউব x ইকুয়াল টু ল্যামডা স্কয়ার ax। আবার ax ইকুয়াল টু যদি ল্যামডা x বসিয়ে দেই তাহলে কি বের হলো আমাদের a কিউব x ইকুয়াল টু ল্যামডা কিউব x। এই ধারাবাহিকতায় তাহলে আমরা বলতে পারবো আপ টু কন্টিনিউইং দিস প্রসেস k টাইমস, তাহলে আমরা বলতে পারবো a টু দি পাওয়ার kx ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার a টু দি পাওয়ার ax ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার k ইনটু x। তার মানে এই ইকুয়েশন থেকে যদি বুঝায় এ একটা ম্যাট্রিক্স, তার ল্যামডা ক্যারেক্টারিস্টিক রুটস হচ্ছে ল্যামডা, তাহলে এখান থেকে কি বুঝায় যে ল্যামডা টু দি পাওয়ার k ইজ দ্য ক্যারেক্টারিস্টিক roots of a to the power k. Third property, if all the characteristics roots of a matrix are different, then the corresponding characteristics vectors are linearly independent. যদি একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স রুট যেগুলো পাবো সেগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে যে করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর গুলো থাকবে এগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা দেখো ক্যারেক্টারিস্টিক্স রুট গুলো আলাদা আলাদা হতেও পারে, আবার দু একটা মিলে যেতেও পারে। যেমন গত ক্লাসে আমরা যে অঙ্ক করেছিলাম ওটার ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলো কি এসেছিল 2 2 8। এটা কিন্তু তিনটা আলাদা আলাদা ছিল না, দুইটা ছিল একরকম একটা ছিল আলাদা। তাহলে ওইরকম হলে এটা স্যাটিসফাই করবে না, কিন্তু যদি আলাদা আলাদা হয়, সবগুলো রুটই যদি আলাদা আলাদা হয়, তাহলে যে করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর গুলো পাওয়া যাবে সেগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা কি বলেছি, কিভাবে প্রমাণটা করেছি দেখো। Let us suppose that lambda 1, lambda 2 up to lambda n are the distinct characteristics roots of x1, x2, xn. তাহলে একটা ম্যাট্রিক্সের corresponding characteristics vector of matrix A. A একটা ম্যাট্রিক্স যার ক্যারেক্টারিস্টিক রুটস গুলো হচ্ছে lambda 1, lambda 2, lambda n, আর corresponding characteristics vector গুলো হচ্ছে x1, x2 up to xn. ওকে, এ একটা ম্যাট্রিক্স যেটার distinct characteristic roots গুলো হচ্ছে আলাদা আলাদা characteristic roots গুলো হচ্ছে lambda 1, lambda 2 up to lambda n, এবং corresponding characteristics vector গুলো হচ্ছে x1, x2 up to xn. তাহলে আমরা এটাকে in general xi equal to 1 to n, এখানেও I equal to 1 to n, xi equal to lambda I xi, I এর মান হচ্ছে 1 to n। এটা এখন আমরা একটা ইকুয়েশন ধরে নিব, ভেক্টর যে আছে আমাদের ভেক্টর গুলোকে আমরা কি করব, ভেক্টর গুলো কি x1, x2, xn. Let us consider equation. That means এখানে একটা লিনিয়ার কম্বিনেশন লেখা হয়েছে। তোমরা জানো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন কিভাবে লেখা হয়, যে কয়টা ভেক্টর থাকবে সেই কয়টা কোএফিসিয়েন্টকে আমরা যদি এভাবে মাল্টিপ্লাই করে অ্যাড করে এটা ইকুয়াল টু 0 বসে, এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ এ সেট অফ ভেক্টর। তাহলে আমাদের ভেক্টর গুলো হচ্ছে x1, x2 আপ টু xn, সেগুলোকে আমরা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করেছি c1, c2, cn। তাহলে প্রথমে এটা আমরা কি লিখলাম, একটা লিনিয়ার কম্বিনেশন অফ দা ল্যাটেন্ট ভেক্টরস। এখন এটাকে আমি a দিয়ে মাল্টিপ্লাই করলাম উভয় পাশে, তাহলে কি হবে c1x1, c2x2 up to cnx। এখানে কি এটা একটা কোএফিসিয়েন্ট, এইজন্য এটা সামনে চলে আসছে। এখন এটা ax equal to lambda x, তাহলে আমি যদি বসাই এখানে তাহলে কি হবে c1 lambda 1 x1, কারণ এখানে x1 এর ক্যারেক্টারিস্টিক রুটস হচ্ছে lambda 1, x2 এর ক্যারেক্টারিস্টিক
x2 এর এগেনিস্টে ক্যারেক্টারিস্টিক্স রুটস হচ্ছে ল্যামডা 2। এই একটা ম্যাট্রিক্স ধরেছিলাম যার ক্যারেক্টারিস্টিক রুটস করে ধরেছিলাম ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n এবং করেসপন্ডিং ভেক্টর করে ধরেছিলাম x1 x2 xn। তাহলে ax1 equal to lambda 1 x1, ax2 equal to lambda 2 x2 up to axn equal to lambda n xn। এখন এটাকে আবার যদি আমি সেকেন্ড টাইম a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে c1 টা একটা সংখ্যা, এটাও সামনে চলে আসছে কোএফিসিয়েন্ট, ল্যামডার মানটাও একটা কোএফিসিয়েন্ট, এটাও সামনে চলে আসছে নির্দিষ্ট ভ্যালু, এটা কোনো ভেক্টর বা ম্যাট্রিক্স না। তাহলে ax1 ax2 axn। আবার ax1 ইকুয়াল টু আগের মতো যদি ল্যামডা 1 x1 বসাই তাহলে এটা হয়ে যাবে ল্যামডা 1 স্কয়ার x1, এটা হয়ে যাবে ল্যামডা 2 স্কয়ার x2, এটা হয়ে যাবে ল্যামডা n স্কয়ার xn। কি বলেছে, continuing this process of multiplication we have, এটাকে যদি আমি n minus 1 times পর্যন্ত মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, c1 lambda 1 to the power n minus 1 x1, c2 lambda 2 to the power n minus 2 x2 plus cn lambda n to the power n minus 1 xn equal to 0। ওকে, এখন দেখো এই কয়টা ইকুয়েশন পেলাম যেখানে ল্যামডা গুলো আছে বা ল্যামডা নাই। ফার্স্ট ইকুয়েশন, এই ইকুয়েশন, এই ইকুয়েশন, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন। এই ইকুয়েশন গুলোকে আমরা এই nটা ইকুয়েশন, এদিকে দেখো, এদিকে প্রথমটা এখানে কোনো ল্যামডা নাই আর এখানে ল্যামডা 1 ল্যামডা 2 আপ টু ল্যামডা টু দি পাওয়ার n minus 1, ল্যামডা টু দি পাওয়ার 1 ল্যামডা টু দি পাওয়ার 2 আপ টু ল্যামডা টু দি পাওয়ার n minus 1, এখানে n minus 1 টা আর প্রথমে একটা। তাহলে এই nটা ইকুয়েশন গুলোকে আমরা এভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখবো। লিখলে কি হবে আমাদের, প্রথম ইকুয়েশনটা দেখো এইটা, প্রথম ইকুয়েশনে কি এটার সঙ্গে কোনো ল্যামডা ছিল না, এটার কোএফিসিয়েন্ট ছিল 1 1 1, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n। এখানে যদি আরেকটা লিখতাম ল্যামডা 1 স্কয়ার ল্যামডা 2 স্কয়ার আপ টু ল্যামডা n স্কয়ার আপ টু লাস্ট। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, c1 x1 ট্রান্সপোজ প্লাস c2 x2 ট্রান্সপোজ প্লাস cn x ট্রান্সপোজ ইকুয়াল টু 0, প্রথম ইকুয়েশন। তারপর দেখো ল্যামডা 1 c1 x ট্রান্সপোজ প্লাস ল্যামডা 2 c2 x2 ট্রান্সপোজ প্লাস ল্যামডা n cn x ট্রান্সপোজ ইকুয়াল টু আরেকটা ইকুয়েশন প্লাস লাস্টটা। এভাবে আমরা একটা ইকুয়েশন গুলোকে পাবো। আসল কথা হচ্ছে আমরা ওই ইকুয়েশন গুলোকে ম্যাট্রিক্স ফর্মে লিখেছি। এর আগেও আমরা যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস লিখেছিলাম তখন আমরা ইকুয়েশন গুলোকে ম্যাট্রিক্স ফর্মে লিখেছিলাম না, সেরকম ওই ইকুয়েশন গুলোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখেছি, এটা ইকুয়াল টু 0। এখন দেখো এটা দুই ভাবে করা যায়। এটা কি, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যার ডিটারমিনেন্ট গুলো 0 না। আমরা ডিটারমিনেন্টের যে অঙ্ক করেছি ওখানে দেখবে এটা ডিটারমিনেন্ট আসবে এরকম, যেটা নট ইকুয়াল টু 0। এখানে কি সাম ল্যামডা থেকে এই ল্যামডা i মাইনাস ল্যামডা জি, দ্যাট মিন্স এই মানগুলোর যে কোনো একটা থেকে আরেকটা মাইনাস ফর্মে আসবে। যেমন 1 ইকুয়াল টু ধরলে এই রো এই কলাম বাদ আমার কি হবে, এইটা মাইনাস এইটা। তাহলে ল্যামডা গুলোর গুণফলের এইটা ডিফারেন্সটা আসবে, যেটা নট ইকুয়াল টু 0। কারণ আমরা বুঝতে পারছি ল্যামডা গুলো আলাদা আলাদা, তাহলে এটা ডিফারেন্স তো অবশ্যই 0 হবে না। যদি ল্যামডা গুলো একই হতো তাহলে এটা বিয়োগফলটা 0 আসবে। যেহেতু ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, ল্যামডা গুলো আলাদা আলাদা, তাহলে এটা 0 না। কেন বলা আছে সিন্স ল্যামডা i নট ইকুয়াল টু ল্যামডা j, যেহেতু ল্যামডার মানগুলো আলাদা আলাদা, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসবে এটা, যেটা আসলে 0 না। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 না মানে কি, এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি হয়, সেটার ইনভার্স এক্সিস্ট করে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে। তাহলে দেখো ওই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা বি। যে ম্যাট্রিক্সটা আমরা ডিটারমিনেন্ট দেখলাম 0 না, এটার নাম দিলাম বি। বললাম যে b equal to এত is a non-singular matrix
and B inverse exist. Non-singular matrix, so B inverse টা exist করে। এখন আমাদের যে উপরে ইকুয়েশন 1 ছিল, এই যে এটা হলো B, এটা হলো B। তার আগে যদি আমি B ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে B ইনটু B ইনভার্স ইকুয়াল টু কি হয়ে যাবে? আইডেন্টিটি। আইডেন্টিটি হয়ে গেলে থাকলো কি? শুধু এই জিনিসটা থাকে, এটা ইকুয়াল টু 0। B ইনটু, এখানে B ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা B, B ইনভার্স B, এটা হবে কি? আইডেন্টিটি। কেন ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা আইডেন্টিটি হবে। তাহলে এটা ইকুয়াল টু, তাহলে 1 হয়ে গেলে আইডেন্টিটি মানে 1 এর মতো ভূমিকা, এটা হয়ে যাবে 0। আবার অন্যভাবেও প্রমাণ করা যায়, এই দুইটার গুণফল 0, যেহেতু এটার ডিটারমিনেন্ট 0 না, অতএব এটা অবশ্যই 0। দুই ভাবেই করতে পারবো আমরা। এটাকে B কে B ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে আইডেন্টিটি করে এটা ইকুয়াল টু 0 করতে পারবো, অথবা আরেকটা লজিক যদি আমরা দেখাতে চাই, যেহেতু এটা ডিটারমিনেন্ট 0 না, দ্যাট মিন্স এই পার্টটা 0 না, তাহলে এটা অবশ্যই 0। দুই ভাবেই করা যায়। এখানে যেহেতু ম্যাট্রিক্সের থিওরাম, ম্যাট্রিক্সের লজিকটাই ব্যবহার করেছে। ম্যাট্রিক্স B ইকুয়াল টু এত ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে B ইনভার্স এক্সিস্ট। তাহলে এই B ইনভার্স দিয়ে ইকুয়েশন 1 টাকে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি, তাহলে এত ইকুয়াল টু 0। এত ইকুয়াল টু 0 তার মানে কি? প্রত্যেকটা C1 x1 ট্রান্সপোজ ইকুয়াল টু 0, C2 x2 ট্রান্সপোজ ইকুয়াল টু 0 আপ টু Cn xn ট্রান্সপোজ ইকুয়াল টু 0। ট্রান্সপোজ 0 মানে সেটা যেটা আসল ম্যাট্রিক্স, আসল ভেক্টর, সেটাও 0। C1 x1 ট্রান্সপোজ 0 যা, C1 x1 ও 0 তাই। আসল কথা হচ্ছে এইটা 0। এখন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0। এখন আমরা কি জানি? ক্যারেক্টারিস্টিক্স, রুটস এন্ড ভেক্টরের ডেফিনিশন অনুযায়ী ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর গুলো কখনোই 0 না, নন জিরো ভেক্টর। ডেফিনিশনের মধ্যেও বলা আছে, আগের থিওরেমেও আমরা বললাম যে x1 x2 xn আর নন জিরো ভেক্টর। তাহলে দেখো এখানে C1 x1 0, x1 যদি নন জিরো হয় তাহলে অবশ্যই C1 0। সিমিলারলি C2 x2 0, x2 যদি নন জিরো হয় তাহলে অবশ্যই C2 0। এভাবে সবগুলো কোএফিসিয়েন্ট C1 C2 Cn এগুলো হচ্ছে আমাদের 0। তাহলে কি? সো দা ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর x1 x2 xn আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তোমাদেরকে একটু আমি ভেক্টরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের সংজ্ঞাটা মনে করে দিতে চাই। যে আমাদের যদি একটা সেট অফ ভেক্টর থাকে, সেটা যদি আমরা লিনিয়ার কম্বিনেশন নিই, তাহলে যদি সবগুলো কোএফিসিয়েন্ট 0 হয় তাহলে সেট অফ ভেক্টরস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি অ্যাটলিস্ট একটা কোএফিসিয়েন্টও যদি নন জিরো হয়, কমপক্ষে একটা C1 যদি আমার নন জিরো হতো, তাহলে এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো না। কমপক্ষে একটা কোএফিসিয়েন্ট যদি নন জিরো হয়, তাহলে সেট অফ ভেক্টরসটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী সবগুলো কোএফিসিয়েন্ট 0, তাহলে আমরা বলতে পারবো সো দা ক্যারেক্টারিস্টিক্স ভেক্টরস x1 x2 up to xn are linearly independent. তাহলে থার্ড প্রপার্টি মানে থার্ড থিওরাম গেল। ফোর্থটা কি আমাদের? ফোর্থটা বলেছে যে if a matrix A has all distinct characteristic roots, then there exists a non-singular matrix P such that P inverse AP is a diagonal matrix whose diagonal elements are the characteristics roots of A. তার মানে কি? A একটা ম্যাট্রিক্স যেটার ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলো আলাদা আলাদা। তাহলে যদি কোন একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা ধরি P, তাহলে এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের ইনভার্স এবং এই ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, দ্যাট মিন্স P ইনভার্স AP যদি আমরা একটা ম্যাট্রিক্স বের করি, তাহলে সেটা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং তার ডায়াগোনাল এলিমেন্টস গুলো হবে ওই যে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক রুটস সেগুলো। তাহলে এটা দেখি আমরা কিভাবে প্রমাণ করা যায়। তাহলে দেখো, if lambda 1 lambda 2 up to lambda n are the
distinct Latin roots or characteristics roots of A. Then the corresponding Latin vectors x1, x2, xn are linearly independent. আগের থিওরামটা আমরা ব্যবহার করছি, একটু আগে যে থিওরামটা পড়লাম ওই প্রপার্টিটার উপর ডিপেন্ড করে এই থিওরামটা প্রমাণ করব। যেমন আলাদা আলাদা হলে আমরা কি বললাম যে রিডগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে করসপন্ডিং ভেক্টরগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখন দেখো আমরা এই ম্যাট্রিক্স গুলোকে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট। এখন লেট আস কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স পি। এই যে ভেক্টরগুলোর সমন্বয়ে আমরা একটা ম্যাট্রিক্স বানালাম যেটার নাম দিলাম পি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই ভেক্টরগুলোর সমন্বয়ে আমরা একটা ম্যাট্রিক্স বের করলাম পি such that p not equal to 0। প্রথমে বলাই আছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি, তাহলে p not equal to 0 আর এই ভেক্টরগুলো কি আমার নন জিরো ভেক্টর। সেখান থেকে আমি এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করলাম। তাহলে ডিটারমিনেন্ট অফ p not equal to 0, ডিটারমিনেন্ট 0 না মানেই p ইনভার্স এক্সিস্ট করবে। যেহেতু ডিটারমিনেন্ট 0 না, p ইনভার্স এক্সিস্ট করবে। এখন আমি এটাকে যদি a দিয়ে মাল্টিপ্লাই করি, ap ইকুয়াল টু a x1 x2 xn, তাহলে x1 মানে কি lambda 1 x1, x2 মানে কি lambda 2 x2 up to xn মানে lambda n x, সেটা আমরা লিখলাম। এখন দেখো এটাকে আমি এই ফর্মে লিখলাম x1 x2 xn আর lambda 1 lambda 2 lambda n কে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। এখানে গুণ করো, গুণ করলে আবার এটাই চলে আসবে। এই ফার্স্ট রো দিয়ে তোমরা জানো গুণ মানে কি এই রো এই কলাম, তাহলে এই রো এই কলাম দিয়ে গুণ করলে কি আসবে lambda 1 x1, বাকিগুলো 0, তাহলে এটা পেলাম। তারপরটা দিয়ে গুণ করলে কি আসবে lambda 2 x2, এটা পেলাম। তারপরেটা গুণ করলে কি আসবে lambda n xn, এটা পেলাম। তার মানে এইটা জিনিসটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এই ফর্মে লিখি, এটা মানে কি p, এটা মানে p বসালাম আর এটা হলো আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটার মান বসালাম আমরা p ধরে নিছি এটা। এখন এপাশে কি ছিল ap, এপাশে ছিল আমাদের ap, দেখো এখানে কি ছিল ap, তাহলে এখানে p ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম p ইনভার্স ap। এখানে ছিল আমাদের ap, তাহলে এখানে p ইনভার্স দিয়ে উভয় পাশে p মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা আসলো p ইনভার্স ap আর এখানে p ছিল তার আগে p ইনভার্স ইনটু আর। p ইনভার্স p মানে কি আইডেন্টিটি। আইডেন্টিটি কি বলেছিলাম যে আমাদের ম্যাথমেটিক্সে 1 এর যেরকম ভূমিকা সেরকম ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সেরকম ভূমিকা। যেমন কোন সংখ্যাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেরকম কোন একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। ম্যাথমেটিক্সে যেমন 1 যেরকম ভূমিকা রাখে সেরকম ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা একই রকম ভূমিকা রাখে। তাহলে p ইনভার্স p মানে কি আইডেন্টিটি, আইডেন্টিটি দিয়ে এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সেটাই থাকে। তাহলে আমার কি আসলো, আমরা কি বলেছিলাম যদি a একটা ম্যাট্রিক্স হয় যার ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলো আলাদা আলাদা ডিস্টিংক্ট, এটা বলেছিলাম, তাহলে আমাদের একটা p একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে p ইনভার্স ap is a diagonal matrix, p inverse ap is a diagonal matrix whose diagonal elements are the characteristics roots of A. তাহলে p inverse ap আসলে একটা diagonal matrix যার diagonal elements গুলো হচ্ছে lambda 1 lambda 2 lambda n। তার মানে আমাদের যে A ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক রুটস গুলো সেগুলো। তাহলে এই প্রমাণটাও আমাদের হয়ে গেল। 4 নাম্বার প্রমাণ শেষ হলো। এখন 5 নাম্বার প্রমাণ দেখো। ফর এ সিমেট্রিক ম্যাট্রিক্স, এখানে আবার ম্যাট্রিক্সটাকে বলে দিয়েছে যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক। হ্যাঁ, প্রথম প্রমাণটাতে আমাদের বলা ছিল সিমেট্রিক, পরের গুলোতে কিন্তু সিমেট্রিক কিনা বলা ছিল না, কিন্তু এখানে বলে দেওয়া আছে ফর এ সিমেট্রিক ম্যাট্রিক্স উইথ ডিস্টিংক্ট ল্যাটিন রুটস the Latin vectors are orthogonal। এটা প্রথম প্রমাণটার মতোই, সেভাবে আমরা প্রমাণটা করব। তাহলে আগে এটা দেখো, কন্ডিশনটা দেখো,
সিমেট্রিক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হতে হবে সিমেট্রিক্স, রুট গুলো হতে হবে আলাদা আলাদা, ক্যারেক্টারিস্টিক রুটস গুলো হতে হবে ডিস্টিংক্ট, মিন্স আলাদা আলাদা। তাহলে যে ল্যাটেন্ট ভেক্টর বা ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর থাকবে এগুলো হচ্ছে পরস্পর অর্থগোনাল। তোমাদের ভেক্টরের অর্থগোনালের শর্ত মনে আছে? ভেক্টরের অর্থগোনালের শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলি অর্থগোনাল। ম্যাট্রিক্সে যেমন বলি দুইটা ম্যাট্রিক্সের এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ যদি আইডেন্টিটি হয় তাহলে সেটা হলো অর্থগোনাল, আর ভেক্টরের হচ্ছে যদি 0 হয় তাহলে সেটা হলো অর্থগোনাল। এক্স ডট ওয়াই অথবা এক্স ট্রান্সপোজ ওয়াই অথবা এক্স ট্রান্সপোজ এক্স, এটা যদি 0 হয় তাহলে আমরা বলি এটা অর্থগোনাল। আমরা যে অর্থগোনালাইজেশন থিওরাম পড়েছিলাম ভেক্টরের, সেখানে দেখেছো যে দুইটা প্রোডাক্ট ইকুয়াল টু 0 ধরেই আমরা অর্থগোনাল, গ্রামি স্মিথ অর্থগোনালাইজেশন প্রসেস করেছিলাম। এটা একটু মনে করার চেষ্টা করো, তাহলে ভেক্টরের অর্থগোনালের কন্ডিশনটা তোমাদের মনে আসবে। তাহলে কি ম্যাট্রিক্সটা হতে হবে সিমেট্রিক, রুট গুলো হতে হবে আলাদা আলাদা, তাহলে যে ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর বা ল্যাটেন্ট ভেক্টর হবে সেগুলো হবে পরস্পর অর্থগোনাল। তাহলে এটা আমরা প্রথম প্রমাণটার আলোকেই করব। Let lambda I and lambda j be two distinct latent roots of xi and xj be the corresponding latent vector. তাহলে দুইটা রুট তার এগেনিস্টে এই দুটা হলো আমাদের ল্যাটেন্ট ভেক্টর কার অফ সিমেট্রিক ম্যাট্রিক্স এ। এই সিমেট্রিক ম্যাট্রিক্স এর দুইটা ল্যাটেন্ট রুট আলাদা আলাদা, এটা হলো ল্যামডা আই ল্যামডা জে এবং ল্যাটেন্ট ভেক্টর হচ্ছে xi xj। তাহলে ল্যাটেন্ট রুট এন্ড ল্যাটেন্ট ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী axi equal to lambda I xi and axj equal to, এখানে lambda j টা আসেনি, এখানে হবে lambda j xj। ওকে, এটা তোমরা একটু কারেকশন করে নিবে, lambda j xj। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, axi equal to lambda xi xi, axj equal to lambda j xj। এখন এটাকে আমি প্রথম ইকুয়েশনটাকে xj ট্রান্সপোজ দিয়ে প্রি মাল্টিপ্লাই করব, আর পরের ইকুয়েশনটাকে আমি xi ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লিকেশন করব, প্রি মাল্টিপ্লিকেশন করব। তাহলে দেখো xj ট্রান্সপোজ axi, ল্যামডা যেহেতু একটা কি রিয়েল নাম্বার, এটা সামনে চলে আসলো, একটা নির্দিষ্ট ভ্যালু এটা সামনে চলে আসলো, xj ট্রান্সপোজ xj। এখানে xi ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম, xi ট্রান্সপোজ axj, ল্যামডা যে সামনে চলে আসলো, xi ট্রান্সপোজ xj। একদম প্রথম থিওরামটার মতোই 2 নাম্বার ইকুয়েশনে আমরা ট্রান্সপোজ নিলাম উভয় পাশে, এই পাশে ট্রান্সপোজ দিলাম, এই পাশে ট্রান্সপোজ নিলাম। তাহলে ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী এটা কি হবে, xj ট্রান্সপোজ a ট্রান্সপোজ xi ট্রান্সপোজ মানে কি xi, দুইবার ট্রান্সপোজ নিলে আবার সেই জিনিসই চলে আসে। আবার ল্যামডা জে ট্রান্সপোজ xj ট্রান্সপোজ, এটাও xi ট্রান্সপোজ হয়ে xi। এখন xj ট্রান্সপোজ যেহেতু এসিমেট্রিক ম্যাট্রিক্স বলে দেয়া আছে, তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু a, xi ল্যামডা j xj ট্রান্সপোজ xi। এখন দেখো ইকুয়েশন 1 and 3, ইকুয়েশন 1 and 3 এই দুটার লেফট হ্যান্ড সাইড এক, লেফট সাইড দুটাই সমান, তাহলে আমরা বলতে পারি যে এটা রাইট সাইড, ইকুয়েশনের 1 এর রাইট সাইড সমান ইকুয়েশন 3 এর রাইট সাইড। সেটাই বলা হয়েছে কম্পেয়ারিং 1 and 3 we get lambda I xj transpose xi equal to lambda j xj transpose xi। এখন এটা এই সাইডে নিয়ে আসলে এটা 0, এখন যদি আমি xj transpose xi কমন নেই, lambda I minus lambda j equal to 0। তাহলে আমাদের কি বলা আছে, এই রুট গুলো আলাদা আলাদা, এই দুটো সমান না, lambda I lambda j সমান না, তার মানে এই অংশ 0 না, এই অংশ 0 না, তাহলে অবশ্যই এটা 0, এই অংশ 0। তাহলে
lambda I not equal to lambda j, that means a পার্টটা 0 না, so that xj ট্রান্সপোজ xi equal to 0। তাহলে আমরা কি বলেছি যে দুইটা ভেক্টরের গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টরগুলো পরস্পর অর্থগোনাল। যেমন তোমাদেরকে বললাম শুরুতে, এই থিওরেমের প্রমাণের শুরুতে বলেছিলাম গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসেসে আমরা x ডট y মানে x ট্রান্সপোজ y ইকুয়াল টু 0 বের করেছি। তাহলে এখানে xj ট্রান্সপোজ xj ইকুয়াল টু 0। ভেক্টর একটাকে ট্রান্সপোজ ফর্মে লিখে আরেকটা দিয়ে গুণ করতে হয়, কেন না হলে গুণ করা যাবে না। তাহলে xj ট্রান্সপোজ মানে এটা রো ফর্মে থাকলো, এটা কলাম ফর্মে থাকলো, রো ইনটু কলাম গুণ করে তাহলে এটা হলো 0। তার মানে যেহেতু এটা 0, তার মানে আমরা বলবো xi and xj আর অর্থগোনাল ভেক্টরস। তাহলে আমাদের যে প্রমাণটা ছিল, অতএব xi and xj are orthogonal vectors. Thus the characteristics vectors অথবা Latin vectors of a symmetric matrix with distinct Latin roots are orthogonal vectors. তারপরে আরেকটা থিওরেম করি আমরা। আরেকটা থিওরেম কি, if a matrix A has distinct characteristics roots, then there exists an orthogonal matrix P. এর আগে যে আমরা থিওরেম পড়েছিলাম সেই থিওরেমের মতোই ওটা ছিল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P such that P inverse AP is a diagonal matrix। আর এখানে কি, if a matrix A has all distinct characteristics roots, then there exists an orthogonal matrix P such that P transpose AP is a diagonal matrix whose diagonal elements are the characteristics roots of A। ওখানে ছিল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর এখানে ছিল P ইনভার্স। এখানে হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স আর এখানে হলো P ট্রান্সপোজ। এটাই হলো পার্থক্য, ওখানেও ক্যারেক্টারিস্টিক রুটস গুলো আলাদা আলাদা। এখন দেখো এখানে কি বলেছে, তাহলে আগের মতোই ধরেছি, if lambda 1 lambda 2 lambda n are the distinct Latin roots or characteristics roots of A, then the corresponding Latin vectors x1 x2 xn are orthogonal। ওই যে আমরা যেটা ব্যবহার প্রমাণ করেছিলাম সেই কথাটা বলছে এখানে। এই x গুলো পরস্পর অর্থগোনাল, এই x গুলো পরস্পর অর্থগোনাল। let us construct and, এখানে দেখো এই p গুলোর সম, এই যে x ভেক্টর, এই x ভেক্টর গুলো অর্থগোনাল, সেটার সমন্বয়ে আমি একটা ম্যাট্রিক্স বের করলাম P। সেটার সমন্বয়ে আমি একটা ম্যাট্রিক্স বের করলাম P। অর্থগোনাল ভেক্টর গুলোর সমন্বয়ে আমি একটা ম্যাট্রিক্স ধরলাম P। তাহলে এটা অবশ্যই অর্থগোনাল হবে, এবং এটা এখানে অর্থগোনাল এবং একই সঙ্গে অর্থ নরমাল, কেন প্রত্যেকটা ভেক্টরকে তার লেন দিয়ে ভাগ করে নিয়েছি। দেখো প্রত্যেকটা ভেক্টরকে তার লেন দিয়ে ভাগ করে নিয়েছি। আমরা জানি যে কোনো ভেক্টরকে নরমাল ভেক্টরে পরিণত করা যায় যদি প্রত্যেকটা ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টস কে তার লেন দিয়ে ভাগ করা যায়। আমরা গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন প্রসেসে অর্থগোনাল করার পর আবার অর্থ নরমাল করেছিলাম। একই সঙ্গে অর্থগোনাল এবং নরমাল দুইটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। তাহলে এখানে এই ভেক্টর গুলো অর্থগোনাল, সেখানে আসলে এখানে আমরা অর্থ নরমাল বের করেছি। এটা একই সঙ্গে অর্থগোনাল এবং নরমাল, অর্থ নরমাল বললেও হবে, অর্থগোনাল বললেও হবে। অর্থ নরমাল তো অবশ্যই, একই সঙ্গে যেহেতু লেন দিয়ে ভাগ করেছি এটা অর্থ নরমালও বটে। তাহলে অর্থগোনাল ম্যাট্রিক্স কে প্রপার্টি অনুযায়ী আমরা কি জানি, A ট্রান্সপোজ A ইকুয়াল টু আইডেন্টিটি হলো A অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে P ম্যাট্রিক্সটা অর্থগোনাল, তার মানে P ট্রান্সপোজ P ইকুয়াল টু আইডেন্টিটি হবে।
যেহেতু অর্থগোনাল, এখন দেখো আমি এ পাশে ছিল পি, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, এ পি, এখানে হবে এ, তাহলে পি যেটা আছে সেটাই, তাহলে এ হলো ax1 ax2 axn, প্রত্যেকটার সাথে এ মাল্টিপ্লাই হবে, তাহলে ল্যামডা 1 x1 ডিভাইডেড বাই এক্স বারের যে মডুলাস যে আমরা জানি লেন্থ, সেই লেন্থ, ল্যামডা 2 x2 এটা হলো x2 এর লেন্থ, ল্যামডা n xn এটা হলো xn এর লেন্থ। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, এখানে একটা জিনিস ভুল এসেছে, এই অংশটা হবে না, এই যে এই অংশটা পুরোটা এখানে আসবে না, এটা এটা তোমরা কেটে দিবে, ল্যামডা 1 x1 ল্যামডা 2 x2 ল্যামডা n xn এটা এখানে আসবে না, এই অংশটা কেটে দিবে, এটা এই পর্যন্তই, জাস্ট এই পর্যন্ত থাকবে, ওই পরের অংশটা নাই। এখন এটাকে আমরা এই যে এই অংশটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে, এই যে এখান থেকে এই অংশটা থেকে এটা লিখছি, তাহলে দেখো x1 ভাগ x1 এর লেন্থ x2 ডিভাইড বাই x2 লেন্থ, আর এটা হলো এই ম্যাট্রিক্সটাকে লিখলাম, এখান থেকে মাল্টিপ্লাই করো, এটা ইনটু এটা কি হবে, ল্যামডা 1 x1 ডিভাইডেড বাই লেন্থ অফ x1, এইটা, আবার এটা দিয়ে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করো, কি হবে, ল্যামডা 2 x2 ডিভাইডেড বাই লেন্থ অফ x2, দ্যাট মিন্স এই জিনিসটা, আবার লাস্টটাকে করো, এইটা এই রো ইনটু লাস্ট কলাম, যেটা ম্যাট্রিক্সের গুণের প্রপার্টি, ল্যামডা n xn ডিভাইডেড বাই লেন্থ অফ x, তাহলে আমাদের কি হলো, এই জিনিসটাকেই এই 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 অংশটুকুকেই আমরা এই ফর্মে লিখলাম, তাহলে এটা মানে কি p, p ইনটু এইটা, p ইনটু এইটা, তাহলে দেখো এর পাশে কি ছিল আমার ap, আমি এখন p ট্রান্সপোজ দিয়ে যদি এর পাশে মাল্টিপ্লাই করি, এর পাশে ছিল PAP, তাহলে P ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এর পাশে কি আছে P ইনটু এত, তার মানে এখানেও P ট্রান্সপোজ P ইনটু এই ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে P ট্রান্সপোজ P মানে কি আইডেন্টিটি, যেহেতু P একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি দিয়ে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে এটাই থেকে গেল, তাহলে আমরা কি বুঝলাম, যে এটা আমাদের P transpose AP is a diagonal matrix whose diagonal elements are the characteristics roots of A. তাহলে আমাদের প্রমাণটা কি ছিল, A যদি একটা ম্যাট্রিক্স হয় যার characteristics roots গুলো আলাদা আলাদা, তাহলে then there exists an orthogonal matrix P such that P transpose AP is a diagonal matrix whose diagonal elements are the characteristics roots of A. তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে আজকের মতো শেষ আমাদের ক্লাসটা, একদিনে বেশি থিওরাম পড়ে ফেললে তোমরা আবার এটাকে ভালো করে বুঝতে পারবে না, আজকে যেটুকু পড়ালাম এই প্রপার্টি গুলো তোমরা আসলে দেখবে, তোমরা যদি শুধু ক্লাস করো আর রেখে দাও তাহলে কিন্তু কখনোই তোমরা এগুলো পড়াগুলো শেষ করতে পারবে না, আলটিমেটলি যেহেতু ক্লাস হচ্ছে দেখা যাবে যে সব পেপারেরই কিন্তু প্রায় শেষের দিকে, তোমাদের যে 3টা মেজর পেপার আছে 3টা মেজর পেপারই প্রায় শেষের দিকে, যখন কলেজ খুলবে দেখা যাবে যে খোলার পরপরই তোমাদের পরীক্ষা দিয়ে দিবে, তখন কিন্তু আর আমরা হয়তো ক্লাসরুমে ক্লাস নেওয়ার সুযোগ পাবো না, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, সিলেবাস আমরা শেষ করে দিতে যদি পারি তাহলে খোলার পরপরই তোমাদের পরীক্ষার প্রসিডিউর শুরু হয়ে যাবে, সেই জন্য তোমরা যেহেতু ডেইলি একটা করে ক্লাস হচ্ছে, এই ক্লাসের সঙ্গে পড়াশোনা শেষ করে ফেলাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, তোমরা একদম এখন বসেই আছো কয়েক মাস থেকে, এই ক্লাসে যেগুলো ক্লাস হবে ক্লাসের সঙ্গে সঙ্গে পড়াগুলো তোমরা শেষ করে ফেলবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, তোমরা রেগুলার পড়াশোনা করবে,
এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।